হাই স্টুডেন্টস, আজকে আমরা এইচএস বায়োলজির 2025-এর কোশ্চেন পেপারটা সলভ করব। তো ফার্স্ট স্টার্ট করা যাক এমসিকিউ থেকে। প্রথম কোশ্চেন বলেছে শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদনকারী গঠন দেখা যায় সেটা কি? উত্তরটা হবে জুস্পোর। জুস্পোর একটা মোটাইল স্ট্রাকচার যার ফ্ল্যাজেলা আছে এবং এটা কিন্তু মুভমেন্টস করতে পারে এবং অ্যালগির রিপ্রোডাকশনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোলের একটা স্থায়ী বা পার্মানেন্ট পদ্ধতি কোনটা? উত্তরটা পড়লেই বোঝাবে, এটা হবে টিউবেক্টমি। কারণ টিউবেক্টমিতে কি করা হয়, যে ফ্যালোপিয়ান টিউবগুলো আছে সেই ফ্যালোপিয়ান টিউবের এই জায়গাগুলো কেটে দেওয়া হয়, তো ফলে অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হতে পারে না, কারণ এখান থেকে যে ওভাম যাবে এই জায়গাটা কেটে দেওয়ার ফলে আর স্পার্মের সাথে মিট করতে পারে না, সো আর বার্থ হয় না। তো এটা একটা পার্মানেন্ট মেথড, কারণ এটা আর রিভার্স করা যায় না। নেক্সট বলেছে ডিম্বকের ভ্রূণ পোষকটা কী প্রকার কলা? সো ভ্রূণ পোষক মানে হচ্ছে শস্য যেটা নিউট্রিশন প্রোভাইড করে ওভিউলকে বা এমব্রায়োকে। তো আমরা জানি শস্য টিপ্লয়েড বা 3N হয়, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে টিপ্লয়েড। নেক্সট কোশ্চেন, একটা মাত্র জিন যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য নির্ধারণ করে তখন তাকে কি বলে? তো এটার উত্তর হবে প্লিওট্রফি। এটা আমরা পড়েছি সিঙ্গেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে, যে একটা জিনে মিউটেশন হয়ে গেলে সেটা লিভার ড্যামেজ করে দিচ্ছে, আরবিসির শেপ চেঞ্জ করে দিচ্ছে, চোখে ব্লাইন্ডনেসের জন্য দায়ী হচ্ছে। তো একটা জিনের মিউটেশনে এতগুলো এফেক্ট হচ্ছে, মানে একটা জিন এতগুলো কাজকে কন্ট্রোল করতো। তো এই ঘটনাটাকে প্লিওট্রপি বলে, যেটা একটা নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন। এরপর বলেছে নিচের কোন তথ্যটি সঠিক নয়? তো এটা পড়লেই বোঝা যাবে। এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপ অনুপাতটা বলেছে 1:2:1। এটা হওয়া উচিত ছিল 3:1, কারণ ফিনোটাইপ মানে হচ্ছে লম্বা ইজ টু বেঁটে, তো সেই অনুপাতটা সবসময় 3:1ই হবে এক সংকর জননের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, হেয়ারপিন লুপ কখন গঠিত হয়? তো হেয়ারপিন লুপ গঠিত হয় হচ্ছে আরএনএ সংশ্লেষের শেষে, অর্থাৎ ট্রান্সক্রিপশনের শেষে। নেক্সট, ক্লাইনফেল্টার সিন্ড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজোমের প্যাটার্ন দেখা যায়? ক্লাইনফেল্টার সিন্ড্রোমে কী হয়, XXY হয়, যে জন্য ওয়াই ক্রোমোজোম থাকার কারণে মেল তো হয়, বাট যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে তাই কিছু ফিমেলিয়ান ক্যারেক্টার্সও তার মধ্যে ডেভেলপ করে। তো সঠিক উত্তর হচ্ছে XXY, অপশান বি। এরপর নিচের কোন রোগটি প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়? এটা হবে টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়। 9 দাগে বলেছে ইমিউন সিস্টেম বি সেল এ আর টি সেল কোথায় তৈরি হয়? এটা হবে বোন ম্যারো। আমাদের বোন ম্যারোতে বি সেল আর টি সেল তৈরি হয়, পরে টি সেল যে থাইমাসে ম্যাচিউরেশন হয়, বাট তৈরি হয় বোন ম্যারোতে। নেক্সট বলেছে নিচের কোনটা একটা প্লাজমিড? আমরা সবাই জানি PVR 322 এটা একটা প্লাজমিড। বাকি তো এটা রেস্ট্রিকশন এনজাইম, এটা একটা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আলু 1 আছে, এটা প্লাজমিড নয়, তো উত্তরটা হবে PVR 322। নেক্সট, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ব্যবহার করা হয়? এটা হবে ক্ষতিকারক পতঙ্গ। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস মানে বিটি টমেটো, বিটি বেগুন যেগুলো হয়, সেগুলো স্পেসিফিক্যালি ওই ইনসেক্টসদের থেকে বাঁচার জন্য করা হয়। এটা বায়োটেকনোলজির একটা অ্যাপ্লিকেশন, যেখানে কি করা হয়, ওই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের জিনটাকে ইনসার্ট করে দেওয়া হয় ওই বেগুন বা এর সাথে। ফলে কি হয়, একটা টক্সিন রিলিজ করে ওই বেগুনটা, যে জন্য পতঙ্গরা ওই বেগুনটার কোনো ক্ষতি করতে পারে না বা মারা যায় ওই বেগুনে যদি ওরা বসে বা কিছু খায়। ওকে, নেক্সট, হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত কোনটা?
এটা হবে অপশান ডি। এন্ডেমিক প্রজাতি আর বিলুপ্তপ্রায় প্রজাতি প্রচুর থাকতে হবে। তারপর কমপক্ষে 1500 এন্ডেমিক প্রজাতি সংবহন কলাযুক্ত বা ভাস্কুলার বান্ডেলযুক্ত উদ্ভিদ থাকতে হবে। এটা কিসের প্রাথমিক শর্ত? তো এটা হচ্ছে হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত, যে সেই জায়গায় মোর দ্যান 1500 বা 1500-র মতো ভাস্কুলার প্ল্যান্টস থাকতে হবে, তবেই সেটাকে আমরা হটস্পট বলতে পারি। নেক্সট বলেছে কোনগুলো গ্রিন হাউস গ্যাস? সো কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড। অপশান এটা হবে। এরপর চলে আসছি আমরা এসে কিউতে। বলেছে স্পারমিয়েশন বলতে কী বোঝো? তো আমরা সেমিনিফেরাস নালিকার ছবি এঁকেছিলাম। এভাবে সাট্টলি কোষ থাকতো এবং এখানে বিভিন্ন লেয়ার জুড়ে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া এরকম থাকতো। শুক্রাশয়ের যে কলাস্থানিক গঠন সেটার কথা বলছি। তো সেক্ষেত্রে এই যে আমরা এটা দেখেছি দুটা জিনিস থাকে ওখানে, একটা হচ্ছে স্পারমিয়েশন আর একটা হচ্ছে স্পারমিওজেনেসিস। তো স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়া এটাকে বলে স্পারমিওজেনেসিস। বাট স্পারমিয়েশন বলতে মেনলি বোঝায় এই সার্টোলিস কোষগুলো দ্বারা স্পার্ম যে নিউট্রিশন পায় এটাকে বলে স্পারমিয়েশন। নেক্সট, কোন প্রকার আরএনএতে নোডক দেখা যায়? এটা হবে টিআরএনএ। টিআরএনএতে নোডক দেখা যায় যেটা কোডনের উল্টো বা অ্যান্টিকোডন। সো স্ট্রাকচারটা খানিকটা এরকম, হোয়াট এভার। এখানে আমাদের অ্যান্টিকোডন লুপটা থাকে নিচের দিকে, সো এটাকে আমরা কোডনের উল্টো বলে নোডক বলছি। নেক্সট, অ্যানিউফ্লয়েডি বলতে কী বোঝো? অ্যানিউফ্লয়েডি বলতে ক্রোমোজোমের যে নর্মাল নাম্বার আছে সেটা যদি প্লাস মাইনাস হয় সেটাকে আমরা অ্যানিউফ্লয়েডি বলবো, বেশি কম হয়। নেক্সট, মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম? এটা হবে অ্যানাবিনা। অ্যানাবিনা হচ্ছে ওই অ্যাজোলা যে ফার্ন থাকে তার সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিথজীবী সম্পর্ক থাকে। তো এটা কি করে, অ্যাজোলা যে ফার্নটাকে অ্যানাবিনা কি করে, নাইট্রোজেন জোগাড় করে দেয় বায়ুমণ্ডল থেকে, আর ও পরিবর্তে অ্যাজোলার কাছ থেকে পুষ্টি পায়। নেক্সট কোশ্চেন, এলসিডি কোন প্রকারের ডাগ? এটা হবে হ্যালোসিনোজেন। ঠিক আছে, খেলে যেগুলো খেলে মাথা ঘোরে, এলসিডি, লাইসার্জিক অ্যাসিড কি একটা নাম আছে টোটাল। নেক্সট, ইকোটোন কাকে বলে? ইকোটোন বলতে দুটো ইকোসিস্টেম, আলাদা আলাদা ইকোসিস্টেম পাশাপাশি যদি থাকে তাহলে তাদের যে ওভারল্যাপিং রিজিয়ন, এই মাঝের অংশটা, এটাকে বলা হয় ইকোটোন। যেখানে এ এবং বি দুটো ইকোসিস্টেমেরই বৈশিষ্ট্য দেখা যায় এবং বায়োডাইভার্সিটি প্রচুর বেশি হয়। এরপর আমরা বড় কোশ্চেনে চলে আসছি। প্রথমে বলেছে অ্যাক্রোজোম বলতে কী বোঝো? তো বেসিক্যালি আমাদের স্পার্মের যদি আমরা স্ট্রাকচার দেখি, একদম ওপরের দিকে শুক্রাণুর বা স্পার্মের ওপরের দিকে যে অংশটা থাকে ওটাই অ্যাক্রোজোম। কোলোস্টাম কি, ওই প্রেগনেন্সির কিছুদিন পর, ডেলিভারির কিছুদিন পর যেই মাতৃদুগ্ধটা বেরোয় ইয়েলোইস কালারের, ওটাই কোলোস্টাম। আর ওতে কোন অ্যান্টিবডি থাকে? অবভিয়াসলি IgA। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে সম্পর্ক কি? নিউক্লিওসাইডের সাথে আমরা যদি ফসফেট জুড়ে দিই তখন সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। বেসিক্যালি নিউক্লিওসাইড মানে পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস থাকে, তার সাথে ফসফেট জুড়ে দিলেই নিউক্লিওটাইড হয়ে যাবে, যেগুলো নিয়ে ডিএনএ আরএনএ তৈরি হয়। ওকে, রিক্যাপিচুলেশন থিওরির সপক্ষে একটা উদাহরণ দাও। রিক্যাপিচুলেশন থিওরি সম্ভবত তোমার অন্টোগ্যানি রিপিটস ফাইলোজেনি, এই ব্যাপারটা মানে প্রত্যেকটা জীবেরই ভ্রূণ অবস্থায় তার পূর্বপুরুষদের বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন আমাদের মানুষের এমব্রায়োর ক্ষেত্রে গিল স্লিটস দেখা যায় ভ্রূণ অবস্থায়, যেটা মাছেদের একটা বৈশিষ্ট্য। সো আমাদের পূর্বপুরুষ একসময় ওরকম টাইপের ছিল, এটা একটা ধারণা পাওয়া যায়।
ভন বিয়ারের সম্ভবত ওই অন্টোজেনি রিভিটস ফাইলোজেনি এরকম। এই উদাহরণটা দিলেই হবে। নেক্সট, হট ডাইলিউট স্যুপ কি? সো প্রারম্ভিক অবস্থায় যখন প্রচুর গরম ছিল সমুদ্র, তখন বিভিন্ন বায়োমলিকিউলসগুলো সমুদ্রে ভেসে বেড়াতো এবং অক্সিজেন কোয়ান্টিটি খুবই কম ছিল অ্যাটমসফিয়ারে। তো সেই অবস্থায় বিভিন্ন বায়োমলিকিউলসগুলো একসাথে অ্যাগ্রিগেট করে বিভিন্ন জৈব অণুর দিয়েছিল, জন্ম দিয়েছিল, লাইক প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলো। তো ওই যে অবস্থা, গরম যে সমুদ্রের জল যেখানে বায়োমলিকিউলসগুলো ভেসে বেড়াচ্ছিল, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার এসব, ওই জলটা, ওই তপ্ত জলটাকেই বলা হচ্ছে হট ডাইলিউট স্যুপ। নেক্সট, কোনো রোগের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড বলতে কী বোঝো? ইনকিউবেশন পিরিয়ড বলতে আমাদের বডিতে একটা প্যাথোজেন বা ব্যাকটেরিয়া বা ভাইরাস, হোয়াট এভার এটা হতে পারে, সে অ্যাট্যাক করলেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে সিমটমস প্রকাশ পায় না। প্যাথোজেনটা আমাদের শরীরে বাসা বাঁধতে বা মাল্টিপ্লিকেশন করতে কিছুদিন টাইম লাগে। তো একটা সময় পর, সেটা হতে পারে 14-15 দিন, হতে পারে 1 মাস, এইডসের ক্ষেত্রে তো কয়েক বছর বাদেও সিমটমস দেখা যেতে পারে। তো এটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। একটা প্যাথোজেন আমাদের বডিতে এন্টার করার পর সিমটমসগুলো দেখা যাচ্ছে। তো প্যাথোজেন এন্টারের পর থেকে সিমটমস দেখা যাওয়ার মাঝে যে গ্যাপটা, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট, হেটেরোসিস বলতে কী বোঝো? হেটেরোসিস বলতে বোঝায় আমরা যদি দুটো হোমোজাইগাস জীবকে ক্রস করি, তার থেকে যে হেটেরোজাইগাস জীবটা পাওয়া যাবে সব সময় সেটা বেশি ফিট হবে দেন পেরেন্টস। কারণ কি, হেটেরোজাইগাসের মধ্যে অ্যাডাপ্টিবিলিটি ক্ষমতাটা খুব বেশি হয়। এর বিভিন্ন জেনেটিক রিজনস আছে। তো বেসিক্যালি এটাকেই হেটেরোজেনেসিস বলে, যে হাইব্রিডটা সবসময় বেশি শক্তিশালী হবে বা অভিযোজন ক্ষমতাযুক্ত হবে বেশি। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট কটা জাতীয় উদ্যান আছে, ন্যাশনাল পার্ক? সম্ভবত 8টা আছে, এটা একটু দেখতে হবে। ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড বিপাক, ক্যাম, কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে জেরিক অ্যাডাপ্টেশন, মরু অভিযোজনের ক্ষেত্রে দেখা যায়। ক্যাকটাস জাতীয় গাছে দেখা যায়। ওদের রাত্রে কার্বন ডাইঅক্সাইডটা ওরা গ্রহণ করে নেয় এবং দিনের বেলা সেটাকে স্টোর করে রাখে, যাতে কেলভিন সাইকেল ওরা কাজে লাগাতে পারে। নেক্সট কোশ্চেন, ন্যাটালিটি মর্টালিটির মধ্যে পার্থক্য লেখো। ন্যাটালিটি মানে কতগুলো জন্ম হচ্ছে পার ইউনিট টাইম, আর মর্টালিটি মানে কতজন মারা যাচ্ছে একক সময়ে। সো বেসিক্যালি ন্যাটালিটির মাধ্যমে পপুলেশনের সাইজ বাড়ছে, মর্টালিটির মাধ্যমে পপুলেশনের সাইজ কমছে, এটাই পার্থক্য। এরপর, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস কি? আমরা যদি এরকম স্ট্রাকচারটা দেখি, যে ডিম্বকটার, তো সেখানে আমরা কি দেখতে পাবো? ডিম্বাণু যেটা আছে এবং তার পাশে যে সহকারী দুটো কোষ আছে, সাইনার্জিডস, এই তিনটেকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র। সহকারী কোষগুলো ওকে নিউট্রিশন দিচ্ছে আর ওভামটা আমাদের আছে। তো এই তিনটেকে একসাথে বলা হয় এগ অ্যাপারেটাস। এটা টোটাল ডিম্বকের মধ্যে থাকে। তাছাড়া এখানে নির্ণীত নিউক্লিয়াস থাকে 2n, আর প্রতিপাদ কোষ সমষ্টি নিচের দিকে থাকে। ঠিক আছে, এবার বলেছে একবীজপত্রী দ্বিবীজপত্রী ভ্রূণের মধ্যে পার্থক্য। নামটা শুনেই বোঝা যাচ্ছে প্রথম পার্থক্য হবে ওই ভ্রূণের ক্ষেত্রে একটা বীজপত্র আছে আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দুটো বীজপত্র আছে। ক্রিপ্টরকিটিজম কি? বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে কি হয়, যে টেস্টিসগুলো ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে নামে স্ক্রোটাম থলিতে। আমরা যখন ফিটাস অবস্থায় থাকি তখন আমাদের যে টেস্টিসগুলো ইঙ্গুইনাল ক্যানেলে থাকে আমাদের অ্যাবডোমেনের মধ্যে। তো ওটা পরে আস্তে আস্তে কী হয়, আমাদের ডেভেলপমেন্টের সময় ওটা স্ক্রোটাম থলিতে নেমে যায়। কারণ স্পারমাটোজেনেসিস যে টেম্পারেচার আমাদের বডি টেম্পারেচারের থেকে অল্প কম, 2-3 ডিগ্রি কম, তাই স্ক্রোটাম থলির মধ্যে আমাদের টেস্টিস থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে কী হয়, এই টেস্টিসটা ইঙ্গুইনাল ক্যানেলেই আটকে রয়ে যায়, নিচে আর আসতে পারে না স্ক্রোটাম থলিতে। এই ঘটনাটাকে বলা হয় ক্রিপ্টরকিটিজম। নেক্সট বলেছে প্ল্যাসেন্টার দুটো অন্তঃক্ষরণধর্মী কাজ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে হরমোনগুলো ক্ষরণ করা, বা
জি থাকে এগুলো ক্ষরণ খোড়া, এগুলো করে থাকে প্লাসেন্টা। আচ্ছা, জেনিক ব্যালেন্স থিওরি কি? এটা বোঝার আছে এক্স ওয়াই এক্স এক্স, এটা হিউম্যানের মেল, এটা হিউম্যানের ফিমেল। তো মেলদের মধ্যে একটা এক্স, বাট মেয়েদের মধ্যে দুটো এক্স। তো এরকম হলে কি হবে, এক্স ক্রোমোজোমে থাকা যে জিনগুলো আছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে 2x হয়ে যাচ্ছে, বাট মেলসদের ক্ষেত্রে 1x। তাহলে দুটো জেন্ডারের মধ্যে বা সেক্সের মধ্যে কিন্তু একটা ভারসাম্য বজায় থাকছে না, কারণ জিনের প্রকাশ এই ক্ষেত্রে বেশি হবে মেয়েদের ক্ষেত্রে। এবার একই স্পিসিসে যদি এরকম দেখা যায় সেক্ষেত্রে ঝামেলা থাকে। এই জন্য কী হয়, একটা এক্স ক্রোমোজোম মেয়েদের ইনঅ্যাক্টিভ থাকে বার বডি হিসাবে। তো এই ব্যাপারটাকেই বলা হয় জেনিক ব্যালেন্স থিওরি। তাহলে ওদের 2x নয়, একটা এক্স ক্রোমোজোমই কাজ করলো, ওদেরও 1x হয়ে গেল। একটা এক্স ক্রোমোজোমই কাজ করছে, এদেরও একটা এক্স ক্রোমোজোমই কাজ করছে। নেক্সট বলেছে পাখির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ক্রসের মাধ্যমে দেখাও। ওদের জেড আর ZW যে মেথডটা দেখাতে হবে, জাস্ট মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে হোমোজাইগাসটা ফিমেল হয়, হেটেরোজাইগাসটা মেল হয়। ওদের ক্ষেত্রে উল্টো, ওদের মেলটা হয় হোমোজাইগাস, ফিমেলটা হয় হেটেরোজাইগাস। সো বেসিক্যালি আমাদের যেমন XY সিস্টেম, ওদেরও সেম সিস্টেম, জাস্ট হোমোজাইগাস হলে ওদের মেল হবে দুটো জেড থাকলে, আর যদি একটা ডব্লিউ চলে আসে তাহলে ওদের ফিমেল হয়ে যাবে হেটেরোজাইগাস হলে। নেক্সট অ্যাটাভিজম কি? অ্যাটাভিজম হচ্ছে আমাদের কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে হঠাৎ করে প্রকাশ পেয়ে যায়, অ্যানসেস্টারের বৈশিষ্ট্য, এটা হচ্ছে অ্যাটাভিজম। তো বেসিক্যালি মানুষের মধ্যে লেজ থাকে না, কিন্তু মানুষের যে পূর্বপুরুষ এপ বা তারও আগের অনেকের যাদের লেজ ছিল, তাই মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, কিছু মানুষের ক্ষেত্রে লেজের মতো একটা গঠন দেখা যাচ্ছে জন্মানোর পর। তো এই যে অ্যানসেস্টার একটা ট্রেট ফিরে আসা, এটাকেই বলা হচ্ছে অ্যাটাভিজম। নেক্সট জেনেটিক ড্রিফটের দুটো ফলাফল আলোচনা করো। ফাউন্ডার এফেক্ট আছে, একটা নতুন পপুলেশন গড়তে পারে নতুন সাবটাইপের। তারপর বোটলনেক এফেক্ট আছে, আস্তে আস্তে যদি খুব পপুলেশন ছোট হয়ে যায় তাই নিজেদের মধ্যেই ক্রস করতে করতে তাদের মধ্যে যে ফার্টিলিটি ফ্যাক্টর কমে যাবে, এরকম ব্যাপার আছে। আচ্ছা, নেক্সট ওকাজাকি খণ্ড বলতে কী বোঝো? সো বেসিক্যালি ডিএনএর যে স্ট্যান্ড আছে, একটা হয় লিডিং স্ট্যান্ড, একটা হয় ল্যাগিং স্ট্যান্ড। সো ল্যাগিং স্ট্যান্ডে এরকম কন্টিনিউয়াসলি রেপ্লিকেশন হতে পারে না, কারণ একটু একটু করে পাক খুলে আর একটু একটু করে সিনথেসিস হয় নতুন ডিএনএ স্ট্যান্ড। তো এই যে একটু একটু করে অলিগোনিউক্লিওটাইডস মানে ফ্র্যাগমেন্টস, ডিএনএ ফ্র্যাগমেন্টস সিনথেসিস হচ্ছে ল্যাগিং স্ট্যান্ডে। কোন স্ট্যান্ডে? ল্যাগিং স্ট্যান্ড, যেটা 3' to 5'। তো এই ফ্র্যাগমেন্টসগুলোকেই বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্টস, ডিএনএ রেপ্লিকেশনে এটা আছে। নেক্সট সেমি কনজারভেটিভ মডেল বলতে কী বোঝো? সেমি কনজারভেটিভ মডেল বলতে বোঝায় এই একটা ডিএনএ স্ট্যান্ড যদি হয়ে থাকে, এর থেকে যেই দুটো ডিএনএর কপি হবে তাতে একটা পেরেন্টাল স্ট্যান্ড থাকবে, একটা পেরেন্টাল স্ট্যান্ড থাকবে লালটা, আরেকটা ব্লু নিউ অফস্প্রিংয়ের যে নতুন স্ট্যান্ড সেটা তৈরি হবে। মানে এই দুটো তো আগে থেকেই আছে, এই দুটো স্ট্যান্ড লাল রঙের, তো সেগুলো থাকছেই, বাট নতুন করে নীল একটা করে স্ট্যান্ড থাকছে। মানে প্রতিটা ডিএনএর মধ্যে কি একটা পেরেন্টাল স্ট্যান্ড আর একটা নতুন করে ফরমেশন হলো, সেমি কনজারভেটিভ। যদি কনজারভেটিভ হতো তাহলে কি হতো, একটা পুরোটা পেরেন্টাল স্ট্যান্ড থাকতো, তার থেকে একটা পুরোটা
অফস্প্রিং বা নিউ স্ট্র্যান্ড যাই বলো সেটা তৈরি হতো, বাট এটা হয় না, হয় এটা একটা পেরেন্টাল থাকে, একটা অফস্প্রিং থাকে, অফস্প্রিং নয় নিউ স্ট্র্যান্ড বলবে। ওকে, সহজাত আর অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য কী? সহজাত হচ্ছে জন্ম থেকে পাচ্ছি, অর্জিত যখন আমরা প্যাথোজেন অ্যাটাক করছে তখন আসছে, অবভিয়াসলি এটা মোর পাওয়ারফুল। সহজাততে আইজিএ, আমাদের মিউকাস মেমব্রেন, স্কিন, এগুলো পাচ্ছি আমরা। অর্জিততে কি পাচ্ছি? আমাদের অ্যান্টিবডি আরে তৈরি হচ্ছে, যার একটা মেমোরি পাওয়ারও আছে। এগুলো লিখবে। এডস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম, অবভিয়াসলি উই অল নো, এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তার স্ট্রাকচারটা ছবি আঁকতে বলেছে। টিকাকরণ কি? ভ্যাকসিনেশন। যে একটা ভাইরাস হোক বা প্যাথোজেন হোক, আমরা নিষ্ক্রিয়ভাবে বডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আগে থেকে, ফলে কি হচ্ছে, আগে থেকে আমাদের মধ্যে যে ইমিউনিটি ডেভেলপ হয়ে থাকছে, তাই যখন কোনো অ্যাক্টিভ প্যাথোজেন আমাদের নেক্সট টাইম অ্যাট্যাক করছে, আমাদের বডি আগে থেকেই অ্যান্টিবডি তৈরি করে রেখেছে, তো ওদের কিল করতে সুবিধা হবে। তো সেটারই যে প্রসিডিওর নেক্সট কোশ্চেনে চেয়েছে, যে কিভাবে নিষ্ক্রিয় ভাইরাস টিকাকরণ পদ্ধতিতে ব্যবহৃত হয়, এটা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, নেক্সট বলেছে কিছু রোগের নাম, সেগুলো কোন কোন প্যাথোজেন দায়ী। ফাইলেরিয়াসিস হচ্ছে উচেরেরিয়া ব্র্যানকপ্টি। নিউমোনিয়া হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর অ্যাসক্যারিয়াসিস হচ্ছে অ্যাসকারিস লুম্বিক্রয়েডিস। তো উচেরেরিয়া একটা প্রোটোজোয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি একটা ব্যাকটেরিয়া, আর অ্যাসকারিস একটা গোলকিমি, রাউন্ডওয়ার্ম। তো এগুলো হচ্ছে আমাদের রোগগুলোর দায়ী প্যাথোজেন। নেক্সট, নর্দমার জল কি করে বিশুদ্ধিকরণ করা হয়? ধাপগুলো লেখো। প্রথমে বড় বড় পাথরের মধ্যে চালনা করা হয়, তারপর তার থেকে ছোট পাথর, তারপর হয়তো ক্লোরিনেশন করলো, কিছু ব্যাকটেরিয়া থাকে যারা ডিগ্রেড করে দেয় বর্জ্য পদার্থ, অর্গ্যানিক কম্পাউন্ডগুলোকে, এরকমের মধ্যে নিয়ে যাওয়া হলো। মানে বেসিক্যালি তোমাদের যেটা এসটিপি থাকে, সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, পুরোটা লিখতে হবে। নেক্সট, একটা হার্বিসাইড রেজিস্ট্যান্ট জিনের নাম, এটা আপাতত আমার মনে নেই, কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট, একটা আদর্শ ক্লোনিং ভ্যাক্টরের বিশেষত্ব কি? একটা ক্লোনিং ভ্যাক্টর, তার কি হবে, মাল্টিপল রেস্ট্রিকশন সাইট থাকবে, যাতে রেস্ট্রিকশন এনজাইম সেখানে বাইন্ড করতে পারে, এবং সেটার সেলফ রেপ্লিকেটিং পাওয়ার থাকবে, নিজে থেকেই যাতে সেটা রেপ্লিকেট করতে পারে, এবং কিছু মানে ওটা যে হোস্ট সেলের মধ্যে ঢুকবে তাতে যাতে অ্যাডাপ্ট করতে পারে, এটাও একটা বিশেষত্ব। নেক্সট বলেছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে আরডিটিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ কি, আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ কি? সো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে, একটা ভেক্টর আছে, তাতে হয়তো আমরা একটা বাইরে থেকে জিন ঢোকাবো, জিন অফ ইন্টারেস্ট। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্পেসিফিক কাট তৈরি করে, ফলে ভেক্টর ডিএনএটা ওই জায়গাটাই কাটে, এবং ওই জায়গাটাই জিন অফ ইন্টারেস্ট আমরা যুক্ত করতে পারি। তো এন্ডোনিউক্লিয়াস এই কাট করতে সাহায্য করে স্পেসিফিক রেস্ট্রিকশন সাইটে, স্পেসিফিক সিকোয়েন্সে। আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কী করে বলে দিচ্ছি, ডিএনএ থেকে এমআরএনএ হয়, এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। তো এমআরএনএ থেকে যখন ঘুরে ডিএনএ হয়, এটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলি। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এমন একটা এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটা এমআরএনএ থেকে ডিএনএ হওয়াকে মানে সাপোর্ট করে বা তৈরি হতে সাহায্য করে, যদিও সেটাকে সিডিএনএ বলা হয়, কমপ্লিমেন্টারি ডিএনএ, মানে যাই হোক সেটা করে আর কি। আচ্ছা, এরপর ডিএনএর ক্ষেত্রে এক্সন আর ইন্ট্রন বলতে কি বোঝো?
দেখো ডিএনএ যেটা হয় তার থেকে যেই এমআরএনএটা তৈরি হয়, ডিএনএ থেকে যেটা, সরি এমআরএনএ নয়, প্রথমে এইচএনআরএনএ তৈরি হয়, ওপরে লিখে দিচ্ছি এইচএনআরএনএ। ডিএনএ থেকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রথমেই ডাইরেক্টলি এমআরএনএ তৈরি হয় না, এইচএনআরএনএ তৈরি হয়। তো সেই এইচএনআরএনএ যেগুলো থাকে তাতে ইন্ট্রন এক্সন দুটো পার্ট থাকে, লালগুলো এক্সন ধরে নাও, কালোগুলো ইন্ট্রন। তো ইন্ট্রন সিকোয়েন্সগুলো জাস্ট মাঝে স্পেসার হিসাবে থাকে, ওর কোনো কাজ থাকে না আলাদা করে প্রোটিন তৈরিতে, তাই ওগুলো আস্তে আস্তে কাট হয়ে যায় এবং অনলি এক্সন পার্টগুলো জয়েন হয়ে এমআরএনএ তৈরি করে, হেটেরোজেনিয়াস আরএনএ থেকে এমআরএনএ তৈরি করে। এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে হয়। তাহলে এক্সন ইন্ট্রন বলতে বোঝা গেল কোনটা? ইন্ট্রন মানে যেগুলো দুটো এক্সনের মাঝে থাকে বাট ট্রান্সলেশনে সাহায্য করছে না বা এমআরএনএতে থাকছে না, স্প্লাইসিং হয়ে যাচ্ছে। কিন্তু এক্সন মানে যেগুলো থেকে প্রোটিন তৈরি হবে এমআরএনএর থ্রু। নেক্সট বায়োপাইরেসি। বায়োপাইরেসি মানে কারো কাজকে ইললিগালি অ্যাক্সেস করা বা এরকম ব্যাপার আছে একটা, ওটা দেখবে। হ্যাবিটেট আর নিচের মধ্যে পার্থক্য। হ্যাবিটেট হচ্ছে যেই জায়গাটাই একটা প্রজাতি থাকছে, বাট নিচ মানে পার্টিকুলার কোন জায়গাটাই সে তার অ্যাকশান, রিপ্রোডাকশন হোক বা খাবার খোঁজা হোক, এগুলো করছে। একটা পাখি হয়তো একটা গাছের কোটরে থাকে, বাট সে তাহলে তার হ্যাবিটেট কোনটা? ওই গাছের কোটরটা। বাট সে হয়তো ধান গাছে থেকে ওখানে পোকা খায়, তাহলে তার ধান গাছটা হবে নিচ, সে ধান গাছে থাকে না কিন্তু ওখান থেকে পোকা খায়, তো কাজ করছে ওখানে, তো ওটা হবে ওর নিচ। বাট হ্যাবিটেট কোনটা? যেখানে ও থাকে। তো এক জায়গায় থাকছি আর এক জায়গায় কাজ করছি, এটাই হচ্ছে হ্যাবিটেট নিচের মধ্যে পার্থক্য। নেক্সট মাইকোরাইজা কি? এটা হচ্ছে একটা মিথজীবীয় সম্পর্ক ইয়ের সাথে থাকে, গাছের যে রুটসগুলো থাকে সেই রুটসে বিভিন্ন ফাঙ্গি সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিথজীবীয় সম্পর্ক থাকে। ফাঙ্গি কী করে? ফসফরাস বা আদার যে হয়তো ম্যাগনেসিয়াম বা যা যা আছে এগুলো প্রোভাইড করে গাছকে, পরিবর্তে ফাঙ্গাসকে ওই গাছটা কিন্তু খাবার দেয়। নেক্সট বলেছে এস আর জে আকৃতির বৃদ্ধি রূপের প্রভেদ কী? তো পপুলেশন কার্ভ যেটা হয়, একটা জে টাইপের হয়, একটা এস টাইপের হয়। তো এসটা একটু বেশি হয়ে গেল, এস টাইপের হয়, এক সেকেন্ড। তো একটা জে একটা এস বৃদ্ধিরূপের প্রভেদ কি? পার্থক্যগুলো লিখতে হবে, কাদের ক্ষেত্রে জে দেখা যায়, কাদের ক্ষেত্রে এস দেখা যায়। আমাদের মানুষের ক্ষেত্রে এস দেখা যায়, এটা একটা স্টেবল পপুলেশন। জে মানে ব্যাকটেরিয়াল পপুলেশন বা যাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পপুলেশনটা সাইজটা বাড়ে সেটা। আর নেক্সট হচ্ছে দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল। এটা একটা এনভায়রনমেন্টাল একটা আন্দোলন বা মুভমেন্ট যেটা করেছিল এনভায়রনমেন্টকে বাঁচানোর তাগিদে। তো কী কারণ ছিল তোমরা জানো, ওগুলো লিখবে। আচ্ছা, জাস্ট পাশেরগুলো এগুলো তো এক্সপ্লেন করা সম্ভব না এখন, জাস্ট জিনিসটা দেখছি কী কী দিয়েছে। মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় ডিম্বাশয়ে কী কী পরিবর্তন হয় দেখাবে, কী কী চেঞ্জেস হয়, জরায়ু আর ডিম্বাশয়ে কী কী চেঞ্জেস হয়। এখানে জাস্ট ডিম্বাশয়টা চেয়েছে, কখন ওভাম রিলিজ হয়, কখন গ্রাফিয়ান ফলিকলটা কর্পাস লিটিয়ামে কনভার্ট হয়, এগুলো বলবে। আচ্ছা, কোন কোন হরমোন, প্রোজেস্টেরন বা যা যা থাকে, ইস্ট্রোজেন, সেগুলোর কী কী ভূমিকা আছে, এলটিএইচ এলএইচ লিউটিনাইজিং, ওদের কী ভূমিকা আছে লিখবে। স্পারমাটোজেনেসিস বলতে কি? এটা এখানে জাস্ট 1 নম্বরের দিয়েছে, স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা। আচ্ছা, পুংলিঙ্গধরের উৎপত্তিটা দেখাতে বলেছে, ওটা গুপ্তবীজির ক্ষেত্রে দেখাবে। আর এটা একটু হার্ড হয়ে গেছে বাট স্টিল যে হোক একটা দিয়েছে, এটা হচ্ছে
যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সক্রিপশন কী করে থামে, একটা হেয়ারপিন লুপ তৈরি হয়ে যায়, সেই জায়গাটাই এমআরএনএটা আটকে যায় আর ট্রান্সক্রিপশন হয় না। তো কিছু ক্ষেত্রে থাকে রো ফ্যাক্টর, একটা হেক্সামার প্রোটিন যুক্ত হয় এবং ওটা একটা হেলিকেস, তো ওটা এমআরএনএ আর ডিএনএ যে হাইব্রিডটাকে কেটে দেয়। আর রো ফ্যাক্টর না থাকলে ওটা এমনি হেয়ারপিন লুপ গঠন করে ওটা অটোমেটিক বেরিয়ে আসে। পলি ইউ একটা টেল থাকে। তো এই ব্যাপারগুলো রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, ছবি সহ দেখাতে হতো, জানি না কতটা করেছো। সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো সবাই জানি, ডিএনএ থেকে এমআরএনএ আর এমআরএনএ থেকে প্রোটিন ব্যাপারটা, এটাকেই সেন্ট্রাল ডগমা বলে, যেটা ক্রিক বলেছিলেন। আর তারপর বলেছে বায়োকেমিক্যাল চক্র কাকে বলে। জিওকেমিক্যাল চক্র বলতে ফসফরাস, কার্বন, নাইট্রোজেন যা যা কম্পাউন্ডস আছে সেগুলো জীবের থেকে জড়ে এবং পরিবেশে বিভিন্নভাবে ফিরে আসছে, যে সাইকেলগুলো আছে, কার্বন সাইকেল, ফসফরাস সাইকেল, এগুলো বলতে হবে বেসিক্যালি। ফসফরাস চক্রটা তার মধ্যে জানতে চেয়েছিল। ওকে, লাস্ট কোশ্চেন, জীববৈচিত্র্য বিলুপ্তির 3টে কারণ। অবভিয়াসলি ওদের যে হ্যাবিটেট বা বাসস্থান সেটা নষ্ট হচ্ছে ডিফরেস্টেশনের জন্য ও গাছ কেটে দেওয়ার জন্য। তাছাড়া প্রিডেশন, চোরা শিকার হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে একটা বাইরে থেকে প্রজাতি ঢুকিয়ে দেওয়ার কারণে সেখানকার যা স্থানীয় বাসিন্দা তারা অ্যাডাপ্ট করতে পারছে না, তো মারা যাচ্ছে। তো বিভিন্ন আরও কারণ আছে জীববৈচিত্র্য বিলুপ্তর, এইগুলো ছিল। আর আর্সেনিক দূষণের জন্য কী কী রোগ হতে পারে, একটা আমরা জানি ব্ল্যাকফুট ডিজিজ হয়, পায়ের চামড়ার খুব বাজে অবস্থা হয়, আরও অনেক স্কিন ডিজিজ হয়। আর সেরকম আর্সেনিকের হলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো ক্যান্সার লিখে দেবে, ব্ল্যাকফুট ডিজিজ লিখে দেবে, এটা হয়ে যাচ্ছে। সো এটা ছিল টোটাল আজকের ডিসকাশন। অবভিয়াসলি কমেন্টে জানিও কেমন তোমাদের এক্সাম হয়েছে, আর আই হোপ তোমরা মোটামুটি সবগুলোই অ্যাটেন্ড করেছো। অ্যান্ড এই ছিল ডিসকাশন, কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানিও। অ্যান্ড নেক্সট যদি কিছু পরীক্ষা থাকে তাহলে ভালো করে দাও। আজকের জন্য এখানেই, বাই।